বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাশিদপুর মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে অনলাইন ক্লাসগুলো করছো। আজকের যে ক্লাসটি নিতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে বিগত 2 দিন যে ক্লাসটি নিয়েছি ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেতন মজুরি অধ্যায়, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর একটি অংশ বেতন মজুরি অধ্যায়। এবং আজকে আমার সে অধ্যায়ের শেষ ক্লাস। আজকে আমি তোমাদের 2টি অঙ্ক দেখাবো এবং আজকেই এই অধ্যায়টি মোটামুটি শেষ হয়ে যাবে। এবং আশা করি তোমরা এই অধ্যায়ের উদাহরণগুলো দেখেছো এবং বাসায় চেষ্টা করেছো এবং অধ্যায়টি আসলেই সোজা এবং তোমরা বুঝতে পেরেছো। তো শুরু করা যাক। দেখো, আমি প্রথমে একটি অঙ্ক করছি। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের, এটা তোমাদের সিলেট বোর্ড 2019-এর অঙ্ক। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিকরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করে। শুক্রবার ছুটির দিন। স্বাভাবিক মজুরির হার ঘন্টা প্রতি 15 টাকা। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক হারের দ্বিগুণ। শ্রমিকরা মহার্ঘ ভাতা বাবদ স্বাভাবিক মজুরির 10%, যাতায়াত ভাতা পাবে 15%, বাসস্থান ভাতা 50% পায় এবং স্বাভাবিক মজুরির 10% ভবিষ্যৎ তহবিলে কর্তন বা জমা করে দেয়। একটি সপ্তাহে 3 জন শ্রমিকের কার্যঘণ্টা ছিল। নিপু 50 ঘন্টা, অপু 60 ঘন্টা, তপু 72 ঘন্টা। এই হচ্ছে প্রশ্ন এবং সমাধান করতে হবে বলেছে। ওভারটাইম বাবদ কি কত মজুরি পাবে, শ্রমিকদের মোট মজুরির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এবং নিট মজুরি পরিমাণ নির্ণয়। তো শুরু করা যাক। সবার প্রথমে আমি শুরু করছি প্রশ্ন নাম্বার 1-এর ক, অর্থাৎ ওভারটাইম বাবদ কে কত মজুরি পাবে। ওভার টাইম বাবদ কে কত মজুরি পাবে। দেখো, আমি এটা নির্ণয় করছি। কিভাবে নির্ণয় করতে হয় দেখে নাও। ওভারটাইম বাবদ বিবরণ টাকা। বিবরণের মধ্যে আমাদের যে নাম আছে নিপু, অপু, তপু। নিপু, অপু, তপু। প্রথমে আমরা ওভারটাইম ঘন্টাটা বের করি। দেখো, নিপু টোটাল কাজ করেছে 50, অপু 60, তপু 72। এখন আমাদের আসলে কয় ঘন্টা স্বাভাবিক হয়েছে সেটা দেখি। দেখো, 8 ঘন্টা করে প্রতিদিন কাজ হয়েছে। সপ্তাহে একটা দিন ছুটির দিন শুক্রবার, তাহলে দিন থাকলো 6 দিন। 7 দিনের মধ্যে একটা দিন ছুটি, তাহলে 6 48 ঘন্টা কাজ হয়েছে স্বাভাবিক। নিপু কাজ করেছে টোটাল 50 ঘন্টা, স্বাভাবিক কাজ করেছে 48, তাহলে সে ওভারটাইম করেছে 2 ঘন্টা। অপু কাজ করেছে 60 ঘন্টা, স্বাভাবিক কাজ করেছে 60 ঘন্টার মধ্যে 48 ঘন্টা স্বাভাবিক, তাহলে ওর 12 ঘন্টা থাকলো। এবং তপুর টোটাল কাজ করেছে 72, এর মধ্যে স্বাভাবিক 48, তাহলে থাকলো 24 ঘন্টা। আমরা ঘন্টা পেয়ে গেলাম। এবার ওভারটাইমের রেট। স্বাভাবিক মজুরির হার বলা আছে 15 টাকা, ঘন্টা প্রতি 15 টাকা। ওভারটাইম স্বাভাবিক হারের দ্বিগুণ, তাহলে 15 গুণিত 2, 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 ডবল। তাহলে আমাদের এটা হচ্ছে কত, 30 দুগুণে 60 টাকা হচ্ছে। আর এর হচ্ছে তোমার 360 টাকা, আর এর হচ্ছে 772, 720 টাকা। এই হচ্ছে আমাদের হিসাব। আমাদের ক্যালকুলেশন করলে এটাই দাঁড়াবে। তাহলে নিপুর ওভারটাইম বাবদ পাবে হচ্ছে 60 টাকা, ও 360 টাকা, আর তপু 720 টাকা। এই হচ্ছে আমাদের ক নাম্বার সমাধান। এবার দেখো আমাদের প্রশ্ন খ। প্রশ্ন খ হচ্ছে মোট মজুরির পরিমাণ নির্ণয়। মোট মজুরির পরিমাণ নির্ণয়। মোট মজুরির পরিমাণ নির্ণয়। কিভাবে মোট মজুরির পরিমাণ নির্ণয় করতে হবে দেখো।
এখানে কিন্তু আমাদের তিনটা টাকার ঘর আলাদা করতে হবে, যেহেতু ব্যক্তি তিনজন আছে। তো তিনটা হচ্ছে, প্রথমে হচ্ছে নিপু, অপু, তপু। এই হচ্ছে বিষয়, বিবরণ। আমাদের এখানে যে নামগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে উপার্জন সমূহের পরিমাণই, মানে মোট মজুরি অর্থাৎ টোটাল উপার্জনগুলো। এখন মূল মজুরি, যেহেতু এটা প্রধান উপার্জন, উপার্জনের মধ্যে এখন মূল মজুরি আছে। মূল মজুরি হচ্ছে 48 ঘন্টা 15 টাকা করে। 48 কিন্তু স্বাভাবিক কাজ, তাহলে 720, 720, 720। এবার ওভার টাইম, ওভার টাইম আমরা এটা ক হতে বের করে রাখছি। এর 60 টাকা, এর 360 টাকা, আর এর 720 টাকা। এবার দেখো আর কি কি উপার্জন আছে। একটা আছে মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, বাসস্থান। তাহলে মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা আর বাসস্থান ভাতা। মহার্ঘ ভাতা কত পার্সেন্ট? 10%। মহার্ঘ ভাতা কয় পার্সেন্ট? 10%। যাতায়াত ভাতা কত পার্সেন্ট? 15%। আর বাসস্থান ভাতা 50%। অঙ্কে দেওয়া আছে, দেখো বাসস্থান ভাতা 50%। এখন আমরা এই পার্সেন্ট গুলো সবসময় এটার উপর কাটবো। তাহলে 10% 772 উপর 72, 72, 72। 15% হচ্ছে 108, 108, 108। আর 50% হচ্ছে 360, 360, 360। এই হচ্ছে নিয়ম। এখন আমাদের মোট ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের মোট ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে। মোট হচ্ছে 772 যোগ, আমরা নিপুণ করছি, 60 যোগ 72 যোগ 108 যোগ 360, অর্থাৎ 1320, 1320 টাকা। এবার আমরা করব হচ্ছে অপুর। দেখো 360, 360, 772, তাহলে 772, 720 আর প্লাস 720, আবার 720, 720 হয়ে গেল। এখন আমাদের প্লাস 72 যোগ 108, অর্থাৎ 1620 টাকা। আর 772, 772 দুটো আছে, 1440, 772 বলছি, 720, 720, অর্থাৎ 1440 যোগ 72 যোগ 108 যোগ 360, অর্থাৎ 1980 টাকা। তাহলে আমাদের মোট হচ্ছে এইটা 1320, 1620, 1980। এটা হচ্ছে মোট মজুরির পরিমাণ। এখন আমাদের যে অঙ্কটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে নিট মজুরির পরিমাণ, অর্থাৎ গ নাম্বার। দেখো আমরা এবার গ নাম্বার কিভাবে করছি। এখন আমাদের গ নাম্বারের প্রশ্ন, একের গ, নিট মজুরির পরিমাণ নির্ণয়। নিট মজুরির পরিমাণ নির্ণয়। নিট মজুরির পরিমাণ নির্ণয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটা সোজা, নিপু, অপু, তপু। আমরা তিনজনের টাকার ঘর বসে দিয়েছি। প্রথমে আমরা লিখবো মোট মজুরি, যেটা বের করলাম এটা হচ্ছে খ হতে। খ হতে মোট মজুরি 1320, 1620 আর 1980 টাকা যে বের করলাম সেটা বসিয়ে দেবো। এখান থেকে আমরা বাদ দিব কর্তন সমূহ। কর্তন সমূহ, এই কর্তন কি কি আছে আমরা দেখি। অঙ্কে চলে যাব, অঙ্কে যা দেখছি একটাই কর্তন আছে, ভবিষ্যৎ তহবিল জমা। তাহলে ভবিষ্যৎ তহবিল 10% দেওয়া আছে,
10% কিন্তু আমরা মূল মজুরি অর্থাৎ যেটা 772 ছিল সবার সেটার উপর কাটবো। 72 টাকা, 720 ছিল যেটা সেটার উপর কাটবো, অর্থাৎ 72 টাকা, 72 টাকা, 72 টাকা। এই হচ্ছে আমাদের কর্তনের পরিমাণ পেয়ে গেলাম 3 জনের। এখন আমরা এটা বাদ দিব, বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের 1248 টাকা, এটা হচ্ছে 1548 টাকা, আর 1980 থেকে আমাদের 72 বাদ দিলে যেটা হচ্ছে 1908 টাকা, 1908। এই হচ্ছে নিট মজুরির পরিমাণ নির্ণয়। এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম কিভাবে বলছি গ নাম্বার প্রশ্নের সমাধান নিট মজুরি নির্ণয় করা হবে। তাহলে আমরা ক খ গ শেষ করলাম। এই হচ্ছে বেতন মজুরির, এর আগে যে দুটো অঙ্ক দেখেছিলাম সেরকমই নিয়মের এই অঙ্ক। এবার আমাদের দেখো যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে বেতন মজুরি সংক্রান্ত এককের অঙ্ক, অর্থাৎ টেইলর মেথড। এই মেথডের অঙ্ক এটা এবার 2 নাম্বার। XYZ মজুরি সংক্রান্ত জন্য ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন 12 টাকা, 12 একক, 12 একক, এবং ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 6 টাকা। সাপ্তাহিক কর্মঘন্টা 48, প্রমাণ উৎপাদনের নিচে কার্যহার 80% সমান 100%, ঊর্ধ্বে 120%। প্রকৃত উৎপাদন XYZ 580, 576 এবং 570। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করতে বলেছে, একক প্রতি মজুরির হার নির্ণয় করতে বলেছে, এবং প্রমাণ উৎপাদনের সাথে প্রকৃত উৎপাদনের পার্থক্যের সব দক্ষতার নির্ণয় করতে বলেছে, আর মোট মজুরির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। শুরু করা যাক এই নিয়মের অঙ্ক। দেখো প্রথমেই ক নাম্বার 2 এর ক, সাপ্তাহিক মজুরি, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন, 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 হ্যাঁ। সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের একটা সূত্র আছে, সাপ্তাহিক শ্রম ঘন্টা, সাপ্তাহিক শ্রম ঘন্টা গুণিত ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন, ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন। এটা যে সূত্র, সাপ্তাহিক শ্রম ঘন্টা ছিল 48 ঘন্টা, আর প্রমাণ উৎপাদন ছিল ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন ছিল দেখো 12 একক, 12 একক। এখন আমাদের এটা গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 48 গুণিত 12, 48 গুণিত 12 অর্থাৎ 576 একক, 576 একক। সবাইকে 576 একক কাজ করতে হবে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা টার্গেট, এটাই করতে হবে। এটার উপর কেউ বেশি করবে কেউ কম করবে সে অনুযায়ী মজুরি দেওয়া হবে। প্রথম প্রশ্ন খ শেষ। এবার খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন দেখো 2 এর খ, একক প্রতি মজুরির হার নির্ণয়, একক প্রতি মজুরির হার নির্ণয়। আমাদের একক প্রতি মজুরির হার নির্ণয় কিভাবে করতে হয় দেখো, এটার একটা সূত্র আছে। একক প্রতি মজুরির হার নির্ণয়ের সূত্র হচ্ছে স্বাভাবিক মজুরির হার, ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার উপরে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার ভাগ ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন, ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার 6 টাকা দেওয়া আছে, আর প্রমাণ উৎপাদন দেওয়া আছে 12 একক। তাহলে এটা আমাদের ভাগ করলে যেটা হয় অর্থাৎ 0.56 ভাগ 12 অর্থাৎ 50 পয়সা করে এত টাকা। একক মজুরির হার হচ্ছে এত টাকা, এই হচ্ছে বিষয়। এখন আমাদের নির্ণয় করতে হবে কার্যহারের নিচে সমান এবং ঊর্ধ্বে। কার্যহারের নিচে
কার্যহারের সমান কার্যহারের ঊর্ধ্বে আমাদের নির্ণয় করতে হবে। কার্যহারের নিচে দেওয়া আছে 80%, কার্যহারের সমান দেওয়া আছে 100%, আর কার্যহারের ঊর্ধ্বে দেওয়া আছে 120%। গুণিত এই যে আমাদের যে টাকাটা বের হয়েছে সেটা আমরা বসিয়ে দেব, যেটা হবে সেটা। তাহলে আমাদের হচ্ছে বিষয়। তাহলে এখন আমাদের নির্ণয় করি। তাহলে দেখো আমাদের নির্ণয় করছি, অর্থাৎ পয়েন্ট ইন্টু এই 80 ভাগ 100, অর্থাৎ 0.4 টাকা। আর এটাই হবে, আর এটা হচ্ছে 0.50 গুণিত 120 ভাগ 100, অর্থাৎ 60 টাকা। এই হচ্ছে বিষয়। এখন আমরা নির্ণয় করে ফেললাম, এটা পর্যন্ত আমাদের নির্ণয়। এখন দক্ষতা পরিমাণ নির্ণয়, যেটা হচ্ছে দক্ষতা দেখাতে বলেছি, যে আসলে দক্ষতাটা কি, যে প্রকৃত উৎপাদনের সাথে প্রমাণ উৎপাদনের পার্থক্যের দক্ষতা, এটা হচ্ছে দক্ষতা আমরা এখন দেখব। তাহলে শ্রমিকদের দক্ষতা নির্ণয়, শ্রমিকদের দক্ষতা নির্ণয় সিম্পল একটা সহজ পদ্ধতি। আমাদের দক্ষতা নির্ণয় করার যে নিয়ম সেটা দেখো তোমরা। এটা হচ্ছে শ্রমিকদের নাম, অর্থাৎ শ্রমিকদের নাম, আর প্রমাণ উৎপাদন, প্রকৃত উৎপাদন আর দক্ষতা। তাহলে প্রমাণ উৎপাদন আমরা সবাই বের করেছিলাম কবতে 576, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এই হচ্ছে তিনজন ব্যক্তি, এক্স 576, ওয়াই 576, জেডও 576। এটা আমাদের নির্ণয় করতে হবে, 576 করে কাজ করতে হবে। এখন প্রকৃত উৎপাদন যেটা করতে হবে, দেখো প্রকৃত উৎপাদন মানে যেটা করেছে, অর্থাৎ 580, 576, 576, আর জেড করেছে 570। এই হচ্ছে নিয়ম। দেখো এই তিনটা আমরা বের করলাম। এখন দেখি কে কম করেছে না বেশি করতে হবে। 576, 580 করেছি, অর্থাৎ বেশি করেছে। প্রমাণ এটা হচ্ছে ঊর্ধ্বে হবে, কার্যহারের ঊর্ধ্বে, এটা লিখবো আমরা ঊর্ধ্বে। এই করেছে সমান, তাহলে এখানে লিখবো সমান। আর এটা করেছে নিচে, করতে হবে 576 করেছে 570, অর্থাৎ নিচে। এই হচ্ছে শ্রমিকদের দক্ষতা নির্ণয়। তাহলে আমাদের খ নাম্বার শেষ হলো। সহজেই তোমরা বুঝতে পারছো কিভাবে খ করতে হবে। এখন আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান করব আমরা। প্রশ্ন গ, দেখো গ, দেখো মোট মজুরি নির্ণয়, মোট মজুরি নির্ণয়। গ নাম্বার কিভাবে নির্ণয় করতে হয়, দেখো আমাদের মোট মজুরি নির্ণয়। আমি একটা ছক টানছি, প্রথমে মাঝখান থেকে টানবো, এদিকে আমরা এই আমাদের হয়ে যাবে তিনজনের। এই দেখো এখন এখান থেকে আমরা 4টা ঘর টানবো, 4টা টানছি, এদিক থেকেও 4টা টানবো, 4টা টানছি। প্রথমটার নাম হচ্ছে ক্রমিক নম, তারপরে হচ্ছে শ্রমিকের নাম, তারপর হচ্ছে তোমার পদবী, প্রকৃত প্রমাণ উৎপাদন, দক্ষতার হার,
মজুরির পরিমাণ। এই হচ্ছে ছক। শ্রমিক নং 1, 2, 3, তিনজন আছে, তিনজন শ্রমিক তোমরা জানো। এই নাম এক্স ওয়াই জেড, পদবী শ্রমিক, শ্রমিক শ্রমিক শ্রমিক। প্রমাণ উৎপাদন হচ্ছে 576 576 576। আর প্রকৃত যেটা করেছে দেখো দেয়া আছে 580 580 576 আর 570। দক্ষতা কি এর ঊর্ধ্ব, আমরা লিখে দেবো ঊর্ধ্ব, এর সমান এর নিম্ন। এই হচ্ছে আমাদের দক্ষতা। আর দক্ষতার হার ঊর্ধ্ব হয়েছে আমরা জানি বের করে রাখতে। ঊর্ধ্ব এটা ছিল, সমান ছিল এইটা, আর নিম্ন ছিল এইটা। এই হচ্ছে নিয়ম। এখন আমরা যে কাজ করেছে কোনটা, এটা করেছে না এটা কাজ করেছে, কিন্তু এইটা, এটা দিয়ে এটাকে গুণ করে বসাবো, এটা দিয়ে এটাকে গুণ করে বসাবো, এটা দিয়ে এটাকে গুণ করে বসাবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমাদের 580 গুণিত 0.60 অর্থাৎ 348 টাকা। 348 টাকা। পরেরটা দেখো 576 গুণিত 0.5 অর্থাৎ 288 টাকা। আর 570 গুণিত 0.4 অর্থাৎ 228 টাকা। এই হচ্ছে আমাদের মোট মজুরির পরিমাণ নির্ণয় হচ্ছে। এখন টোটাল মজুরি হচ্ছে 228 যোগ 288 যোগ 348। এই হচ্ছে আমাদের, অর্থাৎ 864 টাকা। 864 টাকা হয়েছে মোট। এই হচ্ছে বেতন মজুরি এককের নিয়ম, টেইলর মেথড। তো তোমরা আজকে অঙ্ক আমি 2টা করালাম 2 নিয়মের, এবং এর বাহিরে সাধারণত আর বেতন মজুরি নাই। তাই বেতন মজুরি সংক্রান্ত অঙ্ক তোমাদের আমি আজকে সমাপ্ত করলাম। সামনে ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে। এবং তোমাদের সামনে ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানি ঈদ বলে থাকি, তো তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।